নমস্কার, শুভ সন্ধ্যা। মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আমি সৌরদীপ অধিকারী আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় এদেশে স্কুলের সিলেবাসে আইনের প্রাসঙ্গিকতা। এটি শিক্ষা ব্যবস্থার কেবল একটি বিষয় মাত্র নয়, আমাদের দেশে বর্তমান আর্থসামাজিক পরিকাঠামোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যেখানে আজকের বর্তমান সময়ে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি, রাজনৈতিক সামাজিক বিভিন্ন রকম পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে। সেই দিক থেকে আজকের বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এবং তাৎপর্যপূর্ণ। আজকের সমাজে যেখানে অধিকার ও দায়িত্বের বিষয়ে অজ্ঞতার কারণে প্রতিদিন হাজারো মানুষ অন্যায়ের শিকার হচ্ছে, সেখানে বিচার প্রক্রিয়া, নাগরিক অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যবসায়িক চুক্তি, এমনকি সাধারণের অধিকার নিশ্চিত করতেও আইনের উপস্থিতি সর্বত্রই। আমাদের শিক্ষা ব্যবস্থায় আইন শিক্ষার অন্তর্ভুক্তি কেবলমাত্র শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র নয়, আমাদের দেশের ভবিষ্যতের দায়িত্ববান নাগরিক তৈরির জন্য অপরিহার্য হয়ে উঠেছে। আজকে আমাদের মাননীয় বক্তা অ্যাডভোকেট বাপ্পাদিত্য সাহা মহাশয়, যিনি একজন অভিজ্ঞ আইনজীবী। তিনি 1996 সাল থেকে প্র্যাকটিস করছেন। আইন ক্ষেত্রে রয়েছে তার সুদীর্ঘ অভিজ্ঞতা এবং অপরিসীম জ্ঞান। C1 ডিস্ট্রিক্ট কোর্ট, পাটনা হাইকোর্ট, কলকাতা তথা পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বাইরেও বিভিন্ন কোর্টে তিনি প্র্যাকটিস করেছেন, ফলে তার জ্ঞান এবং অভিজ্ঞতা অপরিসীম। আবারও মাননীয় বক্তাকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে তাকে অনুরোধ করব আজকে তার মূল্যবান বক্তব্য শুরু করার জন্য। নমস্কার। আজকের বিষয়টি বর্তমান সমাজে স্কুলে আইন শিক্ষার প্রয়োজনীয়তা কতটা, সেটার উপরে নির্ভর করে বক্তব্যটা। শুধু যদি বর্তমান সমাজ পরিস্থিতির দিকে একটু তাকিয়ে দেখা যায়, তাহলে দেখতে পাবো ভারতবর্ষের মতন একটা জনবহুল দেশে শুধুমাত্র না জানার কারণে প্রতিদিন বহু মানুষ প্রতারিত, লাঞ্ছিত, বঞ্চিত অথবা বিভিন্নভাবে অর্থ সংকটের মধ্যে পড়েন, কিংবা আইন না জানার জন্য দোষী সাব্যস্ত হয়ে যান। যেমন ধরুন, একেবারেই যদি সিআরপিসি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিওর কোড, তার একটা এই মুহূর্তে সব থেকে অন্যতম উদাহরণ হচ্ছে গৃহবধূ নির্যাতন। আমাদের 498A বলতে গেলে আমরা গৃহবধূ নির্যাতন বুঝি। অন্যদিকে আরেকটি আইন আছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট, সেটাও গৃহস্থালী অত্যাচার। এই দুটোর মধ্যে না একটা বিস্তর ফারাক আছে। প্রথমেই বলা আছে 498A গৃহবধূ নির্যাতন। নির্যাতন কথার মানে কিন্তু শুধুমাত্র একদিন মারলো বা একদিন একটা গালাগালি দিল বা একদিন একটা বাজে কথা বললো তা নয়। আবার ডোমেস্টিক ভায়োলেন্সে গৃহস্থালী যে অত্যাচার, সেই অত্যাচারটা হঠাৎ করে একদিন করলো বা দুদিন করলো তা কিন্তু নয়। এক্ষেত্রেই যদি একটি
লোক বা জনসাধারণ বা আমাদের দেশের সমস্ত নাগরিকদের একটা সুস্পষ্ট ধারণা থাকে যে কখন কোনটা প্রয়োগ হবে। গৃহবধূ নির্যাতনের ক্ষেত্রে 498 প্রয়োগ করা যথোপযুক্ত, না ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট প্রয়োগ করা যথোপযুক্ত। এই দুটোর জন্য আপনাকে আইনজ্ঞের দ্বারস্থ হতেই হবে। আমরা ঠিক যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার জন্য চিকিৎসকের দ্বারস্থ হই, তেমনি এই দুটি ব্যবস্থার জন্য আপনাকে আইনজ্ঞের দ্বারস্থ হতে হবে। কিন্তু আইনজ্ঞের দ্বারস্থ হওয়াটা অনেক পরের বিষয়। যদি আগে প্রাথমিকভাবে আমার জ্ঞানটা থাকে যে এই আইনটি এই, তবে তো সে আইনজ্ঞের দ্বারস্থ হবে, তার আগে তো নয়। তাহলে স্কুলে যদি ছোটবেলা থেকে আমাদের প্রথমেই 6, 7, 8 থেকেই যদি অল্প অল্প করে আইনটার বিষয়ে সামান্য রকম টাচে দেওয়া যায়, বেশি টাচে দেওয়ার দরকার নেই, সামান্য সামান্য টাচে যদি দেওয়া যায়, তাহলে বোঝা যাবে যে আমাদের এই পরবর্তী সময়তে এসে কতটা পরিমাণ কার কাছে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে। আরেকটা উদাহরণ দিই, খুব কমন জিনিস, বাড়ি ভাড়া আইন। পশ্চিমবঙ্গ তথা সারা দেশের প্রচন্ড একটা কমন ফ্যাক্টর। 1996 অ্যামেন্ডমেন্ট হয়েছে, পশ্চিমবঙ্গ বাড়ি ভাড়া আইন। দেখবেন আজকের দিনে সবাই ফ্ল্যাট হোক বা বাড়ি হোক, লিভ অ্যান্ড লাইসেন্স বলে এগ্রিমেন্ট করে। অজস্র ভুল থাকে তার মধ্যে, অজস্র, আমি নিজের চোখে দেখা। আবার বাড়ি ভাড়া আইন যদি বলেন, তাতেও মানুষ ভুল করে ফেলে। তাহলে আমার যদি স্কুলে সামান্য একটা সাবজেক্টের মধ্যে, আইন বলে একটা সাবজেক্টের মধ্যে বিভিন্ন রকম আইনের অল্প বিস্তর কিঞ্চিত তার পরিচর্যা থাকতো, তবে হয়তোবা আমরা এরকম ভুলটা করতাম না। যেমন ধরুন, বাড়ি ভাড়া আইন যদি একবার হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে টেনেন্সি অ্যাক্টে চলে যাবে। টেনেন্সি অ্যাক্টে সব থেকে মুশকিল হচ্ছে, একবার যে বিল কাটলেন আপনি তাকে আর তুলতে পারবেন না। কলকাতা সহ সমস্ত শহরগুলোতে মোটামুটি এরকমই অবস্থা। কিন্তু লিভ অ্যান্ড লাইসেন্স যখন করছেন, তখন সেখানে নির্দিষ্ট সময়কালের জন্য সেটি বলবৎ থাকে। কেউ 11 মাস করে, কেউ 21 মাস করে, কেউ 23 মাস করে, যার যেরকম খুশি। তবে একটা কমন ফ্যাক্টর আছে, 11 মাস খুব কমন। 11 মাস পরে রিনিউয়াল হবে। সেটা না করে 21 মাসও করা যায়, 1.5 বছরও করা যায়, 2 বছরও করা যায়। অর্থাৎ আমি একটা টাইম পিরিয়ড ফিক্স করে দিলাম, এই পিরিয়ড পরে তুমি আমাকে ছেড়ে দেবে। এটা সেফ অনেকটা বলা হয়। আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে একবার যদি বাড়ি ভাড়া দিলেন, একবার যদি বিল কাটা হলো, তাহলে তাকে তোলা দুষ্কর। একদম ভুল ধারণা এটা, একদম ভুল ধারণা। 1996 এর অ্যাক্ট যদি খোলা যায়, তাহলে দেখবেন পরিষ্কার লেখা আছে, সেখানে 10টি গ্রাউন্ড দেওয়া আছে। সেই 10টি গ্রাউন্ডের মধ্যে কোনো না কোনো একটাতে সেই ভাড়াটিয়া পড়বেই পড়বে, এবং আপনাকে তাকে উচ্ছেদ করতে খুব একটা বেশি বেগ পেতে হবে না। হ্যাঁ, নিশ্চয়ই একটু বেগ আছে, সেটা কি, কোর্টে যাতায়াত। এ প্রসঙ্গে একটা কথা বলি। আমাদের অনেকের ধারণা আছে, ও কোর্টে কেস হয়েছে, ঠিক আছে সব হয়ে যাবে। না, ব্যাপারটা তা নয়। কোর্টে কেস হওয়ার পরে নিয়ম মাফিক তাকে পরিচর্যা করতে হয়। একটা মা যেমন তার সন্তানকে পরিচর্যা করে, তেমনি ভাবে একটা ক্লায়েন্ট বা আপনি যখন আইনজ্ঞের বা কোর্টের দ্বারস্থ হয়েছেন, তার পরিচর্যা, অর্থাৎ সেই ফাইলটার পরিচর্যা, অর্থাৎ যে আপনি পিটিশনটা করছেন তার পরিচর্যা আপনাকে করতে হবে। মানে অনেকটা এইরকম, নিয়মিত যাওয়া, কবে কি হলো সেটা জানা নিজের থেকে। আপনাকে উকিল সবসময় যে গাইড করবেন সঠিকভাবে, আমি একথা বলবো না, আবার যে গাইড করবেন না একথাও বলবো না। অনেক সময় উকিলবাবুরও ভুল হয়, সেটা নয়। সেই জন্য প্রত্যেকটি ডেটে হাজির হওয়া, কোনো এক্সকিউজ না দেখিয়ে ডেট মিস না করা, এবং সে ডেটে কি হলো সেটা জানা। প্রয়োজনে সেই ডেট যেদিন থাকছে
তার আগের দিন গিয়ে উকিল বাবুর সঙ্গে কথা বলে পরের দিন কি হবে সেটা জেনে আসা। যদি আপনি এইভাবে কেসের পিছনে পরিচর্যা করতে পারেন, আমার অন্তত বাস্তব জীবনে এরকম অভিজ্ঞতা নেই যে সে মামলা খতম হয়নি বা শেষ হয়নি বা সে মামলা কোনো পরিসমাপ্তি আসেনি বা রেজাল্ট আসেনি। আমরা সাধারণত ঠিক এই ভুলটাই করি। যখন একটি কেস হলো, সে ফর এক্সাম্পল যদি সেটা সিভিল কেস হয়, ও তো জানি ডেটের পর ডেট পড়বে, ডেটের পর ডেট পড়বে, না ব্যাপারটা তা নয়। আর যদি ক্রিমিনাল কেস হয়, ও তো পুলিশ সব করে দিয়েছে, কিচ্ছু করতে হবে না আপনাকে। তো পুলিশ কি করে দিয়েছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন, পুলিশ কতটুকু কি করেছে, সেটা নিয়মভাবেই করে যাতায়াত করতে হবে, জানতে হবে। এই যে জানাগুলো, এই জানাগুলোই আমাদের ভারতবর্ষের নাগরিকের মধ্যে অনেকাংশে কম। আমি বলবো না যে সর্বাগ্রে কম, অনেকাংশে কম। বেশ কিছু লোক এর সম্পর্কে ওয়াকিবহাল বর্তমান যুগে, সেই পার্সেন্টেজটা একেবারে কম নয়। বিভিন্ন কোর্ট যাতায়াত করতে করতে আমার যতটুকু ধারণা এবং আমি যতটুকু বাস্তবে দেখেছি যে সেই পরিসংখ্যানটাও একেবারে কম নয় যারা একেবারেই জানে না। আমি এমন ক্লায়েন্টকেও দেখেছি চোখে যে রীতিমতন সে এসে পিটিশন করে বলছে, স্যার আজকে না এইটা হবে, এটা একটু করে দেবেন। তাহলে সচেতনতা এসছে, আসেনি তা নয়, কিন্তু সে সচেতনতা হয়তো বা সেই ব্যক্তি তার নিজের প্রয়োজনের তাগিদে করেছে, তার হয়তো কোনো একটা প্রয়োজন ছিল। তাহলে আমরা যখন ছোটবেলার থেকে শিক্ষা নিয়ে এসেছি বিভিন্ন স্কুল গ্রাউন্ড থেকে, সেই শিক্ষার মধ্যে যদি এই আইনের একটা একটা করে পার্ট একটুখানি করে যদি দিতে পারি, তাহলে হয়তোবা সেটা সম্ভব হবে পরবর্তীকালের আরো বেশি ত্রুটিমুক্ত আইন ব্যবসা এবং আইন ব্যবস্থাকে পরিচালনা করার জন্য। আরেকটি উদাহরণে আসি, যেটাতে ছিলাম আমি খানিকক্ষণ আগে, 498 এবং ডিবি অ্যাক্টে। অর্থাৎ 498 আপনি যখন গৃহবধূ নির্যাতনে যাচ্ছেন, নির্যাতন কথাটার মানে দীর্ঘদিন ধরে চলা, একদিন নয়, 1 মাস, 1.5 মাস, 2 মাস বা 1 বছর, অল্প অল্প করে আজকে একটু, পরশু একটু, তারপরে একটু, এভাবে অনেক দিন ধরে চলতে হয়, তবে কিন্তু সেটা গৃহবধূ নির্যাতন হয়। এই প্রসঙ্গে আরো বলে রাখি, সিভিল ক্রিমিনাল ম্যাটার আপনি যত সম্ভব, তার কারণ কোর্টে সেটাকে রাখা হয় যে কমপ্লেনটা কাটলে বেশিরভাগই কি হয়, কোর্টে গিয়ে বা পুলিশের কাছে গিয়ে অন্য কাউকে দিয়ে লিখিয়ে নিচে লেখা হয় আমি তাকে পড়ে শুনিয়েছি, তারপরে সে সই বা স্বাক্ষর করেছে। এরকম না হওয়াটা বাঞ্ছনীয়। আমরা বহু শিক্ষিত লোক দেখেছি যারা থানাতে যখন যাচ্ছেন তখন ওখানে কেউ একজন বসে আছেন, অবশ্যই পশ্চিমবঙ্গ সরকার থেকে এখন গাইড নিয়োগ করা হয়েছে প্রত্যেকটি থানায়, কিন্তু তারপরেও বলবো সেই পিটিশনটা আপনি নিজে লিখুন। কারণ নিজে লিখলে যে সত্যতাটা থাকবে, অপরে লিখলে সেই সত্যতা থাকবে না। যখন কেস হিয়ারিং এ আসবে তখন কিন্তু এই সত্যতাটা উন্মোচিত হয়ে যায়। আর উন্মোচিত হয়ে যায় বলেই 323, 325, 326, 321 এই মামলাগুলো কিন্তু অচিরেই নষ্ট হয়ে যায়, শুধু ডেটের পর ডেট পরে, ডেটের পর ডেট পরে। তার কারণ ওইখানেই যখন পিটিশনটা লিখেছিল অনেক ভুল ছিল, অনেক ভুল ছিল, নতুবা পিটিশনটা ঠিক লেখা হয়নি, নতুবা তার মধ্যে কিছু মিথ্যে সংযোজন করা হয়েছে, নতুবা সত্যের ধারকাজ দিয়েও সে যায়নি, একটা মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য করা হয়েছে। সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, যাদের পক্ষে সম্ভব তারা থানাতে যদি কখনো যেতে হয়, যে পিটিশনটা লিখতে হয়, অর্থাৎ যে একটা অ্যাপ্লিকেশন বা একটা এফআইআর মতন করতে হয়, যেটা লিখিত দিতে হয়, কমপ্লেন, লিখিত কমপ্লেন, সেটা অবশ্যই নিজে লিখুন, কখনোই অপরকে দিয়ে লেখাবেন না, যেই থাকছে। কারণ আপনার মনের ভাব আপনি একমাত্র ব্যক্ত করতে পারবেন, অন্য কেউ ব্যক্ত করতে পারবে না, কারোর পক্ষে সম্ভব না। আপনি যেটা কি বলতে চাইছেন, হ্যাঁ, আপনি সেটা কনসাইজ করুন, আপনি নিজে ভেবে সেটা ছোট করুন, প্রয়োজনে আপনি সময় নিন। পুলিশ কখনো কখনো বলে না এক্ষুনি লিখুন, এক্ষুনি লিখুন, না দরকার নেই, সময় নিন আপনি, একদিন সময় নিন, তো পরের দিন গিয়ে করুন, এক্ষুনি করতে হবে কোথাও লেখা নেই এক্ষুনি করতে হবে, অনেক সময় পাওয়া যায়। 1 দিন, 1.5 দিন, 2 দিন, না আমি এখন লিখতে পারিনি, আমি লিখে দিচ্ছি, 2 দিন সময় লাগবে, নিন। সেই ফাঁকে কোনো আইনারদের প্রয়োজনে যদি
সাহায্যের প্রয়োজন হয় আইনজ্ঞের সাহায্য নিন, কিন্তু সেটি নিজে লিখুন, অন্য কাউকে লিখতে দেবেন। আর ক্রিমিনাল কেসে স্বাভাবিকভাবেই কোর্ট যাতায়াতটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কোর্ট যাতায়াতটা বন্ধ করা যায় না। নিয়ম করে একদিনও যেন, আমি অন্তত বলবো একদিনও যেন মিস না হয় যে আমি আর কোর্টে হাজিরা দিইনি। এবং চেষ্টা করবেন কোর্টে যে হাজিরা পেপারটা সই করা হয় প্রথম দিন, যেদিনই যাবেন আপনার যেদিনকে হাজিরা থাকবে, দ্যাট মিনস কোর্টে আপনার কেসটা ডাক হবে, সেদিনকে আপনি নিজে ওই হাজিরা পেপারটাতে সই করবেন। আমি বহু ক্লায়েন্ট দেখেছি, অ্যাডভোকেটকে প্রথমে পাওয়ার দেওয়া থাকে, উকিলকে পাওয়ার দেওয়া থাকে, একটা পাওয়ার নামা থাকে, অর্থাৎ আপনার হয়ে উকিল সেই মামলাটা লড়ছেন। কিন্তু যদি আপনার সইটি থাকে তাহলে জাজ বুঝতে পারবে যে আমার বিবাদবাদী বা বিবাদী পক্ষ এরা আমার সামনে হাজির আছে। হাজিরার একটা গুরুত্ব আলাদা। জাজ তখন সেই মামলাটাকে গুরুত্ব সহকারে, আরো বেশি গুরুত্ব সহকারে দেখে যে না এরা হাজির আছে। 317 অর্থাৎ অনুপস্থিত মামলা গ্রাউন্ড দেখিয়ে কোনোভাবেই না করার চেষ্টা, কোনোভাবেই যেভাবে সম্ভব না করার চেষ্টা, যে না আমি 317 অ্যাপ্লাই করবো না, তাহলে বিপদে পড়তে হবে, মামলা ডিলে হবে। তখন জাজও ধরে নেবে এ তো আসছে না, ঠিক আছে না আসুক। আর বাদী বা বিবাদী তারা ধরে নেবে এ তো আসছে না, 3টে ডেট পেয়ে যাবো, 4টে ডেট পেয়ে যাবো। তাতে আপনার লাভটা কি হলো? আপনি যখন মামলাটা করেছেন সেটা আপনার লাভটা কি হলো? ক্রিমিনাল মামলাতে সাধারণত কি হয় যে পুলিশকে একবার মামলা করার পরে জেলে আর যায় না কেউ। কারণ মহিলা ঘটিত কেস যখনই হবে তখনই পুলিশ, মানে মহিলা বা আমাদের ফিমেল ক্যান্ডিডেটরা, তারা তাদের হয়ে পিপি পাবলিক প্রসিকিউটর যেহেতু মামলা লড়েন, সেহেতু তারা আর যান না, ক্যান্ডিডেট আর যান না। কিন্তু আমি মনে করি ক্যান্ডিডেট ওখানে থাকা উচিত। ক্যান্ডিডেট থাকলে কি পিপি কি বলছেন সেটা শুনে পিপির সঙ্গে যোগাযোগ করে তাকে রেকটিফাই করা, অথবা প্রয়োজনে নিজে জাজকে সরাসরি বলা যায়, স্যার আমি পিপি সাহেবকে এটা বলেছি, পিপি সাহেব হয়তো ভুলে গেছেন, এটা একটু দেখবেন। জাজ আপনার কথা শুনবেন। এবার আপনি কি করে জানবেন যে পিপি সাহেব আপনার জন্য কি কি বললেন কি কি বললেন না? আপনি যদি না যান তাহলে আপনাকে যেতে হবে, যে করেই হোক আপনাকে উপস্থিত হতে হবে। অর্থাৎ যে মামলা করছে তাকে কিন্তু উপস্থিত হওয়াটা বাঞ্ছনীয়। তবে কারণ যখন মামলা করেছেন তাহলে তার বিবাদী পক্ষের শাস্তি দাবি করেছেন বা পেনাল্টি দাবি করেছেন, কিছু তো একটা দাবি করেছেন, নাহলে তো মামলাটা করেননি আপনি। তাহলে আমি শাস্তি দাবি করলাম, পেনাল্টি দাবি করলাম, অথচ আমি মামলায় হাজির হলাম না, তাহলে কি করে শাস্তি বা পেনাল্টিটা হবে? দ্রুত সেই বিচারটা কি করে আসবে? যখন দেখবে, এটাকে আমাদের কোর্টের ভাষায় বলা ডিফ্যাক্টো, অর্থাৎ মামলাকারী নিজে কোর্টে উপস্থিত। মামলাকারী যদি নিজে কোর্টে উপস্থিত থাকে মামলার গতি ত্বরান্বিত হয়, মামলা খুব বেশি স্লো চলতে পারে না। এটা যারা মামলাকারী থাকে তারা প্রচন্ড ভুল করে এই ব্যাপারটি, এটা একটু মাথায় রাখবেন। আমরা অনেকেই এই ভুলটা, অনেকেই মানে আমি লিখে দেবো অন্তত 90% লোক এই ভুলটা করে, যে না ঠিক আছে পুরো কেস তো হয়ে গেছে, পুলিশ এসে সব দেখে নেবে, আমি এবার ঘরে বসে বসে বিচার পেয়ে যাবো। হয় না, ওভাবে হয় না। বেশ, এবার আসি অন্য একটা প্রসঙ্গে, ট্রাফিকের ব্যাপারে। কলকাতা পুলিশ বা বিহার পুলিশ বা দিল্লি পুলিশ, প্রত্যেকেরই একটি ট্রাফিকের নতুন রুলস আছে। আচ্ছা আপনি একটু ভেবে বলুন তো, এখন এই মুহূর্তে উইদাউট হেলমেট বাইকিং করলেই 1000 টাকা ফাইন। হেলমেটটা তো যে বাইক রাইড করছে তার জন্য পড়াটা বাঞ্ছনীয়, তার সেফটির জন্য। তা আমি যদি নিজের সেফটিটা নিজে না বুঝি, তাহলে যদি 1000 টাকা ফাইন হয় উইদাউট হেলমেটের জন্য, এ দোষটা কার? আমার তো মনে হয় না এই দোষটা পুলিশের। আমি ওভারটেক করলাম, দোষটা কার? আমার। আমি সিগন্যাল ক্রস করলাম জেনে শুনে লাল দেখে, দোষটা কার? আমার। আমার মনে হয় আমিও তো গাড়ি চালাই, যতদিন গাড়ি চালাই এখনো পর্যন্ত পুলিশে আমাকে কেস দিতে পারিনি। আপনি আইন মেনে গাড়িটা চালান না, দেখি না পুলিশ কি করে কেস দেয়। আমার তো মন বলে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, একেবারে যে নেই তা বলবো না, কিন্তু সেটা খুবই সামান্য, অন্তত ট্রাফিক আইনের ক্ষেত্রে। আমার অন্তত বাস্তব অভিজ্ঞতা যেটুকু বলে যে ট্রাফিক আইনে আমি যতটুকু দেখেছি সেটা খুবই সামান্য, যে আপনি যদি আইন মেনে গাড়িটি চালান তাহলে পুলিশ আপনাকে বিরক্ত করেছে বা পুলিশ আপনাকে হ্যারাস করেছে। খুব রেয়ার কেস। হ্যাঁ, কিছু কিছু ঘটনা ঘটে। আমার মনে হয় দু একটা ঘটনা আমার সাক্ষীও ছিলাম, সেখানে হয় পুলিশ পক্ষ না হলে জনসাধারণ পক্ষের মধ্যে
কিছু একটা আগের দোষ বা ত্রুটি হয়েছিল। মানে আমরা তো জানার পরে যাই, ছুটে যাই, তার আগে তো যাই না। তো কিছু একটা হয়তো হয়েছিল, তাছাড়া সম্ভব না। কারণ আমি যতদিন গাড়ি চালিয়েছি এখনো পর্যন্ত পুলিশের হাতে কোনো দিন আমার গাড়ি হাত পড়েনি যে না তুমি দাঁড়াও, তোমার দেখবো, ও দেখবো, সে দেখবো, এখনো পর্যন্ত নয়। বেশ, এবার চলে আসি বাল্য বিবাহের ক্ষেত্রে। আমাদের দেশে আইন না জানার আরেকটা বড় কারণ বাল্যবিবাহ। বাল্যবিবাহটা আপনি নিষিদ্ধ করেছেন বলছেন ঠিক কথা, একটু গ্রামে জানতো, চলুন না একটু গ্রামে যাই, প্রত্যন্ত গ্রামে, দেখি কি করে বাল্যবিবাহ রোধ হয়েছে। একটুখানি চলুন, আপনারা যারা যারা উপস্থিত আছেন, আজকে 13 জনকে দেখতে পাচ্ছি, আপনারা নিজের নিজের মতন একদম প্রত্যন্ত গ্রাম খুঁজে আসুন। আমি আপনাকে এখনো দেখিয়ে দেবো 12 বছর 13 বছরের মেয়েরা বিবাহিত এবং তাদের কোলে সন্তান, এখনো দেখিয়ে দেবো। তার 12-13 বছরের যে মেয়ে বিবাহিত, তার কোলে সন্তান আছে, সে তার সন্তানকে কি শিক্ষা দেবে? সে যে নিজেই শিক্ষিত হয়নি। তাহলে আমার সিস্টেমটাই তো এর মধ্যে দাঁড়িয়ে আছে। আমি বাল্যবিবাহ রোধ কথাটি বললাম ঠিকই, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন কি হলো? তার তো ইমপ্লিমেন্টেশন হয়নি। আমি স্কুলে শিক্ষাও দিলাম, তাহলে স্কুলে এইবার যদি এই যে 12 বছর 13 বছর যখন মেয়েটি বিয়ে করছে, হ্যাঁ 13, 14, 15 এর মধ্যে গ্রামে অঞ্চলে বিয়ে হওয়ার প্রবণতা দেখা যায়, তাহলে এই 14-15 পর্যন্ত তো সেই সন্তানটি স্কুলে গেছে। 14-15 পর্যন্ত যদি স্কুলে যায়, তাহলে সে কমসে কম ক্লাস 8 পর্যন্ত পড়েছে। তাহলে এবার যদি সেই 8-এর মধ্যে পর্যন্ত তার 2 কি 3টে চ্যাপ্টার যদি আইনে থাকতো, সে যদি কিছুটা আইন বুঝতো, এটা করলে এটা হবে, এই দোষ করলে এই পানিশমেন্ট হবে, তাহলে সে হয়তোবা কিছুটা সংশোধিত হতে পারত। আমার যা মনে হয় যে সংশোধন না হওয়ার অন্যতম একটা কারণ বাল্যবিবাহ। কারণ বাল্যবিবাহটাকে যদি সম্পূর্ণভাবে রোধ করা যায়, তাহলে বোধহয় আইনের এতটা ঘাটতি বা আইন অমান্য করার এতটা প্রবণতা মানুষের মধ্যে অনেকটা কম দেখা যাবে। আরেকটি জিনিস, খুব চমকপ্রদ উদাহরণ, আমাদের ভারতবর্ষের মতন দেশে বহু স্টেট ড্রাগ বা অ্যালকোহলকে নিষিদ্ধ করেছে, আবার বহু স্টেট ড্রাগ বা অ্যালকোহলকে নিষিদ্ধ করতে পারেনি। আমি আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলছি, ড্রাগ বা অ্যালকোহল যে স্টেটে নিষিদ্ধ আছে, সেই স্টেটে অ্যাক্সিডেন্টের পরিমাণ কম। ড্রাগ এবং অ্যালকোহল যে স্টেটে নিষিদ্ধ হয়নি, সে স্টেটে অ্যাক্সিডেন্টের প্রবণতা অনেক বেশি। একটু খোঁজ নেবেন, আমি কোনো স্টেটের নাম উল্লেখ করলাম না, সেটার প্রয়োজনীয়তা নেই, কিন্তু নিজেরা একটু খোঁজ দিয়ে দেখবেন যে তার পরিসংখ্যান কি বলছে। সেন্ট্রাল গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক দেখে নেবেন, সেখান থেকেও পাবেন, কিংবা বিভিন্ন সরকারি সংস্থার স্ট্যাটিস্টিক দেখবেন, সেখান থেকেও পাবেন। সুতরাং ড্রাগ বা অ্যালকোহলকে যদি রেস্ট্রিক্ট করা যায়, আমি যদি পুরোপুরি বন্ধ না করতে পারি, কিছু যদি রেস্ট্রিকশন করি, তবেও বোধ হয় এটা সম্ভব। আমরা লিখে থাকি 18 বছরের নিচে নাগরিককে সুরাপান বঞ্চিত, এরকম কিছু একটা প্রত্যেক দোকানের সামনে আমি দেখি লেখা আছে, কিন্তু বাস্তব কি সেটা হয়? একটু ঘুরে দেখুন না দোকানগুলোতে, আমার তো মনে হয় না। আমি তো নিজে চোখে দেখি, ছেলেগুলো যায়, পয়সা দিল, নিয়ে চলে এলো। দোকানদার সে বিক্রি করতে বসেছে, সে 18 বছর দেখতে চায় না। আর দোকানদারের পক্ষে কি বোঝা, একটু যদি বাড়ন্ত বডি থেকে বাড়ন্ত ছেলে হয়, তাহলে তার দোকানদারের পক্ষে বোঝা সম্ভব এর বয়স 18 না 16? সেটা তো সম্ভব না। এটা একটা অন্যতম কারণ। অর্থাৎ মদ বিক্রি বা ড্রাগস, অ্যালকোহল, এই বিক্রিকে রেস্ট্রিকশনে আনতে হবে, তবে আমার পথ দুর্ঘটনা কমার সম্ভাবনা আরো কমবে। আদারওয়াইজ এর পথ দুর্ঘটনা দিনকে দিন বাড়তেই থাকবে। এবার আসি আমার বিভিন্ন স্টেটের ক্ষেত্রে, যে সামাজিক ব্যাধি হিসেবে এসছে। আপনি এই মুহূর্তে দেখতেই পাবেন, শুধু আমার স্টেট বলে মানে ওয়েস্ট বেঙ্গল বলে নয়, যে কোনো স্টেটেই বোমা, গুলি, বন্দুক, মার্ডার হয়ে রয়েছে। এর অন্যতম কারণ কিন্তু নট অশিক্ষা, অন্যতম কারণ হচ্ছে গিয়ে বেকারত্ব। সেন্ট্রাল গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেশন যদি ঠিকঠাক থাকে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা স্টেটের জব ইনফরমেশন অ্যান্ড জব জয়নিং যদি ঠিকঠাক থাকে, তাদের মধ্যে যদি বেকারত্বের জ্বালাটা না থাকে, হয়তোবা সে পথটা তারা বেছে নেয় না। কারণ মানুষ বেকার হলেই তখনই তারা বিপদগামী হওয়ার চেষ্টা করে। তাহলে শুধুমাত্র আইনটা যে স্কুলে আমি পড়াবো, এটা হচ্ছে আইনের বিপরীত কথা। আমি স্কুলে পড়ালাম, কিন্তু এবার সেই স্টুডেন্টটি বেরিয়ে তারপর সে কর্মজীবনে প্রবেশ করতে পারলো না, তার কোনো কর্ম নেই, সে কি করবে? বাধ্যকতা খুব স্বাভাবিকভাবেই ফ্রাস্ট্রেশনে ভুগবে,
ফ্রাস্ট্রেশন থেকে ভুগতে ভুগতে সে তখন বিপদগামী হবে। যখন দেখবে যে না আমার ইনকামের কোনো পথ খোলা নেই, তখন সে বিপদগামী হবে। সুতরাং আইন যেমন একদিকে স্কুলের প্রাসঙ্গিকতা আছেও, তেমনি স্কুলের প্রাসঙ্গিক হওয়ার সঙ্গে সঙ্গেও গভর্নমেন্টের ইমপ্লিমেন্টেশন থাকতে হবে বেকারত্ব ঘোচানোর জন্য। যে কোনো ক্ষেত্রে হতে পারে এয়ারফোর্স, হতে পারে কোনো গ্রুপ বি, গ্রুপ সি, সে কোনো জায়গায়, এবং তাদের স্বচ্ছতা আনতে হবে। যারা যোগ্য তাদেরকে দিতে হবে, তাহলে যারা যোগ্য তারা পাবে না, আর যারা অযোগ্য তারা পেয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু বৈষম্যটা থেকে যাবে, আর বৈষম্য যখনই থাকবে তখনই কিন্তু আইন ভঙ্গ করার প্রবণতা বাড়বে। কারণ যে যোগ্য সে যখন পেল না, সে তখন প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। আমি পেলাম না, অথচ আমি এত খেটে গেলাম, অথচ অযোগ্য পেয়ে গেল। আইন ভঙ্গ করার প্রবণতা কিন্তু এখানে বাড়বে। সুতরাং গভর্নমেন্টকে এটাও ফলো করতে হবে যে আমাদের যোগ্যতা মান অনুযায়ী তাদের চাকরি বা তাদের বেকারত্ব ঘোচানোর চেষ্টাটা করা। সেটুকু করলেও বোধহয় অনেকটা উপকৃত হয়। পরের কথায় আসি, বাড়ি ভাড়া যে আইনটাতে ছিলাম, 1996-এর যখন অ্যামেন্ডমেন্ট হয়, সেই অ্যামেন্ডমেন্টে দেখা যায় 10টা থেকে 12টা গ্রাউন্ড আছে সেখানে। সেই 10-12টি গ্রাউন্ডের মধ্যে একটা ক্লায়েন্টের, অর্থাৎ একটা যে ভাড়াটিয়া, যে ভাড়াটিয়াকে আপনি ভাড়া দিয়েছেন, কোনো না কোনো একটা ভাড়া থেকে কাটানোর পথ থাকবেই, বেরোবেই বেরোবে। 10টা গ্রাউন্ডের মধ্যে আমি 2টো গ্রাউন্ড বলি মাত্র। একটা গ্রাউন্ডে, কারণ মানুষ তো চিরজীবন ভাড়া থাকতে চায় না, সবারই আশা থাকে যে আমি একটা নিজস্ব বাড়ি। কারণ আমার চোখে এখনো পর্যন্ত এমন পড়েনি যে মানুষ চিরজীবন ভাড়া থাকতে চায়। হ্যাঁ, হতে পারে যে সে পয়সার অভাবে তার কিনতে একটু দেরি হচ্ছে বা দুদিন পরে কিনবে, এটা হতে পারে। কিন্তু সারা জীবন ভাড়া থাকতে চায়, পকেট থেকে ভাড়া দেবে, এটা কখনো হয় না। সরি। সেজন্য ভাড়াটি আইনে একটা জায়গায় বলা আছে যে তার যদি নিজস্ব বাসস্থান সে কিনে থাকে, একটা গ্রাউন্ড আপনার কাছে ভাড়া আছে, ভাড়া থেকে সে ঘরটি অন্য কাজে ব্যবহার করছে, আর সে থাকছে অন্য জায়গায়, যেহেতু ভাড়া স্লিপ কেটে দিয়েছে আপনি তাকে তুলতে পারছেন না। তাহলে বাসস্থান যদি থাকে, এটা আপনাকে কিন্তু প্রুফ করতে হবে তার বাসস্থান আছে। তার মানে আপনি কে খোঁজ করতে হবে, তারা কোথায় সম্পত্তি আছে, সেখান থেকে পাওয়া যাবে। অথবা গ্রাউন্ড অনেকগুলো আছে, 10 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে তার আরেকটি বাসস্থান আছে, হতে পারে সেটা ওয়াইফের নামে, তাও হবে। কারণ ওয়াইফ আর হাজবেন্ড এক জায়গাতেই থাকে, কখনোই আলাদা থাকে না। এটা নিয়ে কেস ল আছে যে ওয়াইফের হলে কি বরের হবে না, মোটেই না। তখন দেখা হয় যে ওয়াইফ এবং হাজবেন্ড দুজনেই একত্রে থাকে কিনা। একত্রে থাকলেই হবে, না থাকার কিছু নেই। এই দুটো গ্রাউন্ড বললাম। তাহলে ভাড়াটিয়া আইনের ক্ষেত্রে ভাড়াটিয়াকে তোলার জন্য ব্যতিব্যস্ত না হয়ে আগে ভাড়াটিয়া তোলার যে যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলো আপনাকে জানতে হবে। আপনি নিজে জানবেন। বইগুলোর এমন কিছু বেশি দাম না, 130 টাকা 140 টাকা ব্যারাকগুলো কিনতে পাওয়া যায়, বাংলাতেও কিনতে পাওয়া যায়, ইংরেজিতেও কিনতে পাওয়া যায়। প্রয়োজনে সেই বইটা একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে নিজে দেখে নেবেন যে হ্যাঁ আমার এই ক্ষেত্রে এই গ্রাউন্ডটা কাছে। এইবার কোনো ভালো লয়ারের সঙ্গে যোগাযোগ করুন। এইবার বলি লয়ারের প্রসঙ্গে। আপনি স্বাভাবিকভাবেই, একটি ডাক্তার যেমন তার নিজস্ব ফিস নিজে নির্ধারণ করে, কোন ডাক্তার কত ফিস নেবে এটা নির্ধারণ করে দেওয়ার কেউ নেই, সে নিজে নির্ধারণ করবে। আমি 300 নেবো, আমি 500 নেবো, আমি 5,000 নেবো, আমি 1 লাখ নেবো, আমি 25 লাখ নেবো। নিজের ফিস নিজে নির্ধারণ করা হয়। এখানেও উকিলরা নিজের ফিস নিজে নির্ধারণ করেন। এবার এ প্রসঙ্গে বলে কি, ফিস বেশি দেওয়ার মানেই কিন্তু আপনার কাজটা ঠিক হলো, এ ধারণাটা বোধ হয় ঠিক নয়। আমার চোখে এমনও লয়ার আছে, হাইকোর্ট পড়াতে আজও পর্যন্ত 1,500 টাকাতে কাজ করে। এমনও লয়ার আমার চোখে খুব সুন্দর কাজ করে। কিন্তু আবার এমনও লয়ার আছে 5,000 টাকা নেবে, কিছুই করবে না, কিচ্ছু করবে না, ফেলে রেখে দেবে ফাইল। সুতরাং এই খোঁজাটা আপনার দায়িত্ব। এই খোঁজটা মানে কেউ কাউকে দিতে পারবে না। আমি এখনো পর্যন্ত দেখিনি একটা ভালো লয়ারের খোঁজ দিতে এবং কম পয়সায়। অসম্ভব, অসম্ভব না, অপরিবর্ত। যদি না পাওয়া যায় তাহলে কি করতে হবে? প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কোর্টে, আলিপুর, শিয়ালদা, রানাঘাট, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, বারুইপুর,
লিগ্যাল এড রয়েছে। এই লিগ্যাল এডটি পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছিল যে সমস্ত জনসাধারণ নির্দিষ্ট একটি ক্যাটাগরির মধ্যে পড়েন, তারা আইনের সাহায্য চাইলে তারা যাতে আইনের সাহায্যটা পান। আমি কিন্তু বলেছি নির্দিষ্ট ক্যাটাগরি। প্রত্যেকটি ডিপার্টমেন্টে গিয়ে দেখবেন, আলিপুর কোর্টে যাবেন, পুলিশ জাজেস কোর্টটাতে সামনেই বাঁদিকে কোর্টটা আছে, দেখবেন সামনে একটা বড় করে সাইনবোর্ড টাঙানো আছে। সে সাইনবোর্ডে লেখা আছে কারা কারা সুবিধাটা পাবেন। নিশ্চয়ই রতন টাটা আসবেন না সরে দিতে, আমদানি সাহেব আসবেন না, বাজপেয়ী সাহেবও আসবেন না, যদিও তিনি এখন নেই। তাহলে আসবে কারা? একটা গরিব সম্প্রদায়ের সাধারণ জনসাধারণ আসবেন। তার মধ্যে ওখানে লেখা আছে অনগ্রসর মহিলা, বয়স্ক, বৃদ্ধ, এসসি এসটি, ধরনের ছেলে বা মেয়ে উভয়ই, এবং অনেকগুলো গ্রাউন্ড আছে। তো সেই গ্রাউন্ডে যদি আপনি পড়লেন তো ভালো, আর যদি এবার দেখা গেল সেই গ্রাউন্ডে পড়লেন না, মানে ওখানে যে গোটা 12-14টা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে কোনোটাতেই পড়লেন না, তাহলে অন্তত লিগ্যাল এইড ওখানে বসে আছে, আপনাকে হেল্প করবে, বলে দেবে দাদা আপনাকে এইটা করতে হবে। কারণ ওখানে গ্রাউন্ডের মধ্যে আপনাকে পড়তে হবে, গ্রাউন্ডের মধ্যে না পড়লে আপনাকে ওরা কিন্তু পরিষেবাটা দিতে পারবে না। কারণ ওখানটা করাই হয়েছিল প্রত্যন্ত গরিব লোকরা যাতে পরিষেবাটি পায়, তার জন্য সেই প্রোগ্রামটা করা হয়েছিল। সেই জন্য কিন্তু লিগ্যাল এডের প্রতিস্থাপনা। এর সঙ্গে আপনাকে আরো একটা ইনফরমেশন জানিয়ে দিই, এটা হচ্ছে কি স্টেট লিগ্যাল এড, পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত। আরেকটা আমাদের লিগ্যাল এড আছে, লিগ্যাল এইডস, ওয়েস্ট বেঙ্গল লিগ্যাল এইডস বলে। সেটা হচ্ছে 5 নম্বর কিরণ শঙ্কর রায় রোডে ছিল, এখন 5 নম্বর কিরণ শঙ্কর রায় রোডে নেই, ওটা এখন কিয়াতলা বালিগঞ্জে গোল পার্কের পেছনে চলে গেছে। জাস্টিস বাসু এই জিনিসটিকে ওপেন করেছিলেন, কারণ জাস্টিস বাসু তো নিজে লোক আদালতের সৃষ্টিকর্তা। তো তিনি প্রাইভেট ভাবে এই একটা লিগ্যাল এড তৈরি করে গেছিলেন, যেখানেও কিন্তু খুব স্বল্প মূল্যে খুব ভালো পরিষেবা দেওয়া হয়। কারণ আমি নিজেও, আমার কাছে যখন কয়েকটি ক্লায়েন্ট এসেছিল, তারা বলেছিল যে এরকম সাহায্য পাচ্ছি না, একটু বলবেন, আপনাদেরও তো পয়সা দিতে পারবো না। তখন আমরাও রেফার করি যে জাস্টিস বাসুর কাছে চলে যাও, উনি এই ব্যাপারে খুব হেল্প করেন। কারণ ওনার ওই সংস্থাটার কাজই ওই যে গরিব মানুষদের উনি পরিষেবা দেবেন এবং আইনত পরিষেবা দেবেন। তো প্রত্যেকটি ডিস্ট্রিক্ট কোর্টে, এমন নয় যে একটা ডিস্ট্রিক্ট কোর্টে আছে আরেকটাতে নেই। আমি এই জন্য বলে দিলাম যে শিয়ালদা, আলিপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, প্রত্যেকটি ডিস্ট্রিক্ট করে একটা করে লিগ্যাল এডস অফিস আছে, এবং তার সামনে বোর্ড টাঙানো থাকে, আপনি গেলেই দেখতে পাবেন। সেখানে গিয়ে আপনি পরিষেবা গ্রহণ করতে পারেন। কিন্তু এক্ষেত্রে আপনাকে আমি বলবো, পরিষেবা গ্রহণ করুন, খুব সুন্দর, কিন্তু দয়া করে এফআইআর বা জিডি বা অ্যাপ্লিকেশন বা পিটিশন যেটাই হোক, যদি সম্ভব হয় আপনি লিখতে পারেন তাহলে আপনি লিখবেন, যদি সম্ভব না হয় তাহলে আলাদা ব্যাপার, স্বাভাবিক, অশিক্ষা আছে, কারণ সবসময় সবাই পারে তা নয়। কিন্তু শিক্ষিত সম্প্রদায়কে অনুরোধ করব তারা যেন নিজের লেখাটা নিজে লেখেন, তবে সেটা একটু সুবিধাজনক হয়, তাছাড়া সুবিধাজনক হয় না। আচ্ছা, এর পাশাপাশি আরেকটি প্রসঙ্গ খুব উজ্জ্বল হয়ে আসে, সেটা হলো যখন কোনো উইটনেসের কথা বলে, আমরা প্রত্যেকে ভয় পাই। একটা ক্রিমিনাল কেস হচ্ছে, একটা মেয়ে কেস করতে গেলে উইটনেস বললেই বলে না আমার কাজ আছে, আমার বাড়িতে ওই আছে, আমার এখানে যেতে হবে, আমার এখানে যেতে হবে। কেন ভয় কিসের আছে? আপনি একটা জিনিস ঘটতে দেখেছেন, আপনি দেখেছেন একটা মহিলা নির্যাতিত হচ্ছে, আপনি চোখে দেখেছেন, আপনি আই উইটনেস, আপনার বলতে তো কোনো অসুবিধা নেই, আপনি নির্ভয়ে বলতে পারেন। এখনো পর্যন্ত আমি যতটুকু জানি যে একটা আই উইটনেস এসে সে বক্তব্য বলেছে আর কোর্ট থেকে সাজা দিয়েছে, আমি এরকম দেখতে পাইনি। কিন্তু প্রশ্ন হচ্ছে তার মধ্যে সতর্কতা থাকতে হবে। আপনি যেটা দেখেছেন, আপনি যেটুক দেখেছেন সেটুক বলবেন, আপনি তার বেশি বলতে যাবেন না। বেশি বলতে গেলেই মুশকিল হবে, তখনই বুঝবে মিথ্যে কথা বলছে, বিবাদী পক্ষকে ঠকানোর চেষ্টা করছে বা বিবাদী পক্ষকে হ্যাম্পার করার চেষ্টা করছে। সেই জন্য আপনি যেটুকু দেখেছেন সেটুকু যদি বলেন, তাহলে কিন্তু প্রবলেমগুলো হয় না। সেক্ষেত্রে আমি মনে করি যদি কোনো সিরিয়াস জিনিস দেখা যায় যে মেয়ে
নির্যাতিত বা বউ নির্যাতিত বা অ্যাসিড আক্রান্ত, তাহলে সেক্ষেত্রে উইটনেসটা খুব গুরুত্ব আছে। কারণ উইটনেস না পেলে জাজ অনেক সময়ই মামলা কিছু করতে পারে না, স্টে হয়ে যায়, মামলা দাঁড়িয়ে থেকে দিনের পর দিন ডেট করতে থাকে। এবং এক্ষেত্রে আপনাকে আমি আরো প্রসঙ্গত বলে রাখি, আহ বাদ আপনি যখন কেস করছেন, তার মানে আপনি হচ্ছেন বাদী, আপনার হয়ে পুলিশ করে দিয়েছে। তাহলে এবার যে লোকগুলো ছিল উইটনেস, সেই লোকগুলোকে আনার দায়িত্ব আপনার। কারণ লোকগুলোকে গেল, একটা কোর্টের কতদূর পাওয়ার আছে, একবার গেল ফিরিয়ে দিল, দুবার গেল ফিরিয়ে দিল, তিনবার গেল ফিরিয়ে দিল, চারবার যা অনেক সময় ওয়ারেন্ট ইস্যু করে টেনে আনে, আবার অনেক সময় ওয়ারেন্ট ইস্যু করে না। আর ওয়ারেন্ট ইস্যু করে টেনে না আনলেও উইটনেসকে ওয়ারেন্ট ইস্যু করে টেনে এনেছে, এই ঘটনা খুব কম ঘটে। সেই জন্য এই যে সাক্ষীগুলো তখন আপনার কেসটা লেখার সময় ছিল, তাদের উপস্থিতিটা অনেকটাই বাঞ্ছনীয়। কারণ চেষ্টা করবেন তাদের উপস্থিত করানোর জন্য। এবার একটুখানি আবার অন্যদিকে যাই, সেই দিকটা অনেকটা এইরকম। সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আপনি যদি দেখতে পারেন, কলকাতায় পুলিশের প্রবীণ বলে একটা সংস্থা হয়েছে, তারা সিনিয়র সিটিজেনদের যথেষ্ট সাহায্য করার চেষ্টা করছে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রেও আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, কলকাতা পুলিশ যেভাবে সাহায্য করছে, পশ্চিম কলকাতার বুকে আরো কয়েকটি সংস্থা আছে, তারা এই ব্যাপারে তাদেরকে সাহায্য করছে যে সিনিয়র সিটিজেনদেরকে কতটা সুরক্ষিত রাখা যায়। প্রসঙ্গত এখানে আরেকটা নিয়ম আপনাকে জানিয়ে রাখি, যদি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে একটা সিনিয়র সিটিজেন, অর্থাৎ বৃদ্ধ মা বা বাবা, তার সন্তানের উপরে পর্যন্ত খোরপোশের দাবি করে, তাহলে সেই বৃদ্ধ মা বাবা সেই সন্তানের কাছ থেকে খোরপোশ পেতে পারে। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে কিন্তু কথাটা বলা আছে। কারণ সেখানে সিনিয়র সিটিজেনের কথাটাও আছে, সিনিয়র সিটিজেনের কথাটা নেই তা না। কারণ সব সিনিয়র সিটিজেনই মাঝে মধ্যে ভাবে যে আমার ছেলে মেয়েগুলো মানুষ হয়ে গেলো, আমি কিছু পেলাম না, আমার কি হবে। তাকেও তো জানাতে হবে। হ্যাঁ, স্নেহ অন্ধে হয়তো অনেক মা বাবা কষ্ট সহ্য করে নেয়, কিন্তু অনেক মা বাবাই আছে যে আমাকে দুপুরে তো ভাত তো খেতে হবে, বেঁচে তো থাকতে হবে। তাহলে তাদেরকে অন্তত জানানোর কাজটা কিন্তু আমাদের, যে না, তোমার যদি সক্ষম পুত্র বা সক্ষম কন্যা থাকে, তার কাছ থেকে তুমি পরিষেবা পেতে পারো। যদি সে না দেয়, আর যদি দেয় তাহলে তো পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সে তো দিয়েই যাচ্ছে, আসবে না কেন। বেশ, এবার আসি অন্য একটা প্রশ্ন। গাড়ি প্রশিক্ষণের ক্ষেত্রে, গাড়ি প্রশিক্ষণগুলো, টু হুইলার বা ফোর হুইলার যে প্রশিক্ষণগুলো, আগে যেভাবে বিভিন্ন স্কুল কলেজের মাধ্যমে, ওই ছোট ছোট ড্রাইভিং স্কুলগুলো গড়ে উঠেছিল, তার মাধ্যমে হতো, এখন কিন্তু তার আর প্রয়োজন হয় না। আপনার যে এরিয়া, সেই এরিয়ার মোটর ভেহিকেলসে গিয়ে আপনি সরাসরি আপনার কিছু কাগজপত্র জমা দিয়ে সে গাড়ির লাইসেন্স কিন্তু নিজেই বার করতে পারেন। তার জন্য কিন্তু এখন আর দালালদের পিছনে বা ব্রোকারদের পিছনে আপনাকে দৌড়তে হবে না, আপনি সাবলীলভাবে নিজে নিজেই সেটা করতে পারবেন। একটু ঘুরতে হবে মানে কাগজপত্রগুলো নিয়ে একদিন দিয়ে আসতে হবে, ইন্সপেক্টর ইন্সপেকশন করবে, আপনার একদিন টেস্ট ড্রাইভ হবে, তারপর আপনি লাইসেন্স পেয়ে যাবেন। এবং এটা এখন মোবাইল থেকেই সম্পূর্ণভাবে হয়। সুতরাং যারা জানেন না, অনেকেই জানেন না, না ওই লাইসেন্স মানে আমাকে দালালের কাছে যেতে হবে না, 5-6 হাজার টাকা দিতে হবে না, 10,000 টাকা দিতে হবে না, সামান্য মিউনিসিপ্যাল আরটিওর যা ফিজ, সেই আরটিওর ফিজেই কাজ হবে, অন্য কারো কাছে যেতে হবে না। এবার আসি আরেকটি প্রসঙ্গ, সিভিল ম্যাটারে এবার আসি। আমি ক্রিমিনাল কিছুটা বললাম, এবার সিভিলে কিছুটা বলি। সিভিল ম্যাটারটা অনেকটা এইরকম, যেমন আচ্ছা, ক্রিমিনাল ম্যাটারে আর একটুখানি পোর্ট বাকি ছিল। ক্রিমিনাল ম্যাটারে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিজিএম অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর নর্মাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এইভাবে ভাগটা থাকে, উপর থেকে নিচে বললাম। বাট সিভিল ম্যাটারের ক্ষেত্রে সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন বলে থাকে। এই সিভিল ম্যাটারগুলোতে যে ম্যাটারটা হয়, যেমন একটা জমি আপনি বিক্রি করেছেন বা একটা জমি আপনি কিনেছেন, তার আগে জমিটা অন্য কেউ কিনেছিল, সেও পজিশনে আছে বলে দাবি করছে, আপনি পজিশনে আছেন বলে দাবি করছেন। দলিল জাল, বাস্তবে ঘটনাটা ঘটে না, দলিল কখনো জাল হয় না, দলিলটা আরেকটা তৈরি করা হয়েছে। সেটাও রেজিস্ট্রি যখন করেছে স্ট্যাম্প ডিউটি দিয়েছে, এও যখন রেজিস্ট্রি করেছে স্ট্যাম্প ডিউটি দিয়েছে। এবার প্রশ্ন, কোনটা বৈধ কোনটা অবৈধ?
কোন দলিলটা সঠিকভাবে হয়েছে আর কোন দলিলটা সঠিকভাবে হয়নি, প্রশ্ন এইখানটাতে। প্রশ্ন কিন্তু দলিল জাল নয়, দলিলটা সেও পয়সা দিয়ে কিনেছে। হ্যাঁ, এবার আপনি ব্রোকারের কাছ থেকে কিনে ঠকেছেন, একই জিনিস আপনাকেও রেজিস্ট্রি করিয়েছে, ওকেও রেজিস্ট্রি করিয়েছে। সম্ভব, একবারে সম্ভব নয় তা না, সম্ভব। তার জন্য মানুষ ঠকেছে এবং ঠকার পরেই এবার সে আইনের দ্বারস্থ হয়েছে। এখানে প্রসঙ্গত বলে রাখি, ফ্ল্যাট কেনা বেচা, পণ্য কেনা বেচা বা পণ্য কেনা বেচা করতে গিয়ে প্রতারিত হওয়া, ফ্ল্যাট কেনা বেচা করতে প্রতারিত হওয়া, তার জন্য আমাদের কিন্তু এখন কনজিউমার ফোরাম রয়েছে। 11 নম্বর মির্জা গালিব স্ট্রিটে হেড অফিস, আমাদের মন্ত্রী মহোদয় সাধন পান্ডের বদান্যতায় এই সেক্টরটা খুবই উন্নতি করেছে এবং এই সেক্টরটা খুব ভালো কাজ করছে। কাউকে কোনো পয়সা দিতে হয় না, শুধুমাত্র আপনি পণ্য কিনে ঠকেছেন, যেভাবে ঠকেছেন সেটা বলবেন একটা দরখাস্ত করে, ওটাই আপনার পিটিশন, ওটাই আপনার অ্যাপ্লিকেশন, ওটাই আপনার এফআইআর। গিয়ে আপনার এরিয়া ওয়াইজও ভাগ করা আছে, কিন্তু হেড অফিস 11 নম্বর মির্জা গালিব স্ট্রিট, আপনি সেখানেও যেতে পারেন। যাওয়ার পরে ওরা আপনার এরিয়ায় যেটা পড়বে সেখানে পাঠিয়ে দেবে, সেখানে পাঠিয়ে দিলে আপনার ব্যাপারটা ওরা বিচারাধীন রাখবে এবং 1 থেকে 1.5 বছরের মধ্যে সুস্পষ্ট রেজাল্ট পাওয়া যায়। এমন নয় যে বছরের পর বছর ঘুরতে, 1 থেকে 1.5 বছর একদম সুস্পষ্ট রেজাল্ট আপনি যদি তাকে দেখাতে পারেন। সেটা পণ্য কিনতে গিয়ে ঠকতে পারেন, পণ্য বেচতে গিয়ে ঠকতে পারেন, ফ্ল্যাট কিনতে গিয়ে ঠকতে পারেন, ফ্ল্যাট বেচতে গিয়ে ঠকতে পারেন, যেরকমই হোক না কেন কনজিউমার ফোরাম আছে। অর্থাৎ কনজিউমার ফোরাম বলছে যে যে কোনো জিনিস কেনাকাটার ক্ষেত্রে তুমি যদি প্রতারিত হও বা বঞ্চিত হও, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা তার কাজ করবো। সেক্ষেত্রে কি বললাম, সেক্ষেত্রে কোনো লয়ারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি নিজে পিটিশনটা লিখবেন, ঘটনাক্রমটা লিখবেন। হ্যাঁ, এবার যেটা হয়, এই ঘটনাক্রম লিখতে গিয়ে অনেকে জড়িয়ে ফেলে, তারপরে কি লিখবো, তারপরে কি লিখবো। আমি ছোট্ট করে বলে দিই, প্রথমে প্যারাগ্রাফে নিজের পরিচয়, নিজের বাসস্থান, নিজের পরিচয়। দ্বিতীয় প্যারাগ্রাফে কি 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 ঘটেছিল। তৃতীয় প্যারাগ্রাফে আপনার ওপিনিয়ন বলবো না, আপনি কি মনে করছেন যে আপনি ঠকেছেন কিনা। চতুর্থ প্যারাগ্রাফে আপনি কি চাইছেন। পঞ্চম প্যারাগ্রাফে ধন্যবাদ, শেষ। এইটুকু করে দিন, এতেই আপনার পিটিশন দাঁড়িয়ে যাবে। এর বেশি কিছু লাগে না, এর বেশি কিছু করা বাঞ্ছনীয় নয়। একদম পরিষ্কার সাদামাটা একটা A4 সিঙ্গেল পেজের একদিকে হয়ে যাবে, 10 পাতা লেখার কোনো দরকার নেই। হ্যাঁ, 10 পাতা লেখার দরকার আছে যখন আমি হিয়ারিং এ যাব। আমি যখন হিয়ারিং এ যাব তখন 10 পাতার ডিকটেশন আসবে, কিন্তু প্রথমে 10 পাতা লেখার দরকার নেই। একটা পিটিশন 1 পাতা অনেক, একটা অ্যাপ্লিকেশন বা একটা এফআইআর 1 পাতা অনেক। সেই জন্য মাথায় রাখবেন, পিটিশনটা কনসাইজ হবে, একদম খুব সংক্ষিপ্ত হবে, কম্প্রেসড হবে, তবে গিয়ে সেই পিটিশনটা খুব সুন্দরভাবে কোর্টের সামনে পেশ করলে উইটনেসের মাধ্যমে সেই কেসটাতে আপনি জিতবেন, অবধারিত জিতবেন। কিন্তু পিটিশন লিখতে গিয়েই যদি দেখা যায় 1 পাতা 10 বার বলেছেন, তাহলেই বোঝা যাবে যে না, এ কথাগুলো মিথ্যে কথা বলছে। কারণ যদি কেউ একটা কথা 10 বার লেখে, তার মানে বোঝা যাচ্ছে তার কাছে লেখার কিছু নেই, কিন্তু পাতাটা ভরতে হবে, তাই সে এরকম লিখে গেছে। নতুবা যেটা পরীক্ষার খাতে বাচ্চারা করে থাকে, লিখতে হবে, খাতা ভরতে হবে, তবে মাস্টারমশাই নাম্বার দেবে। এটা সেই প্রসেস, তখনই পুলিশও বুঝে যায় এবং জাজও বুঝে যায় যেটা এরকম হয়তো পাওয়া যায় না। কিন্তু একটা সত্যিকারের ঘটনা যদি ঘটে, কনসাইজ ভাবে যদি আপনি লেখেন, তাহলে কনসাইজ ভাবে লেখার মধ্যে যে মনের ভাব পরিপুষ্ট হবে, সেই পরিপুষ্টতার মধ্যে আপনি বিচারকের কাছে নির্দিষ্টভাবে নিশ্চিন্তের বিচার পাবেন, যেখানে আরো বলেছিলাম উপস্থিতিটা কাম্য। এবার আসি আমাদের কোর্টের ডিভিশন গুলো কিরকম। সমস্ত ক্ষেত্রেই, ক্রিমিনালের ক্ষেত্রে, সিভিলের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে জেলা কোর্ট আছে। যেমন ধরুন আপনি ধরে নিলাম ডায়মন্ড হারবার কোর্টে থাকেন, কোর্ট ডায়মন্ড হারবার কোর্টের আয়ত্তের মধ্যে থাকেন, তাহলে আপনার কেসটি প্রথমে ডায়মন্ড হারবার কোর্টে উঠবে, সেটা সিভিলি হোক বা ক্রিমিনালি হোক। এবং সেখানে আপনি বাদী, অন্যজন বিবাদী, আর দ্যাট মিনস আপনি পিটিশনার, আরেকজন রেসপন্ডেন্ট বা অপরপক্ষ। তাহলে প্রথম কোর্টে আপনি হারলেন, বাদী হারলো, তার কথাটা মানে আপনার ফল ছিল। খুব স্বাভাবিকভাবে আপনি অর্ডার কপি তুলে নিয়ে সেটা দিয়ে আপনি কোথায় আসবেন, হাইকোর্টে আসবেন। এবার হাইকোর্টেও দেখা গেল আপনি হারলেন, তাহলে এবার কোথায় যাবেন, আপনি সুপ্রিম কোর্টে। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে 3টে কোর্ট, 3টে স্টেপ। প্রথমে গ্রাউন্ড লেভেলে লোয়ার কোর্ট, যেটাকে আমরা ডিস্ট্রিক্ট কোর্ট বলে থাকি, তারপর ডিস্ট্রিক্ট কোর্ট বা সাবঅর্ডিনেট কোর্ট যা খুশি বলা যায়। তারপরে কোর্টই হচ্ছে গিয়ে হাইকোর্ট, তারপরে কোর্টই হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্ট। এই 3টে পর্যন্ত স্টেজ আছে।
লিগ্যাল এডস কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত সহযোগিতা করে, কিন্তু সেক্ষেত্রে একটু প্রবলেম আছে সম্পূর্ণভাবে। কারণ সুপ্রিম কোর্টে গেলে যে পরিমাণে খরচাটা হয়, সে পরিমাণে খরচা কিন্তু লিগ্যাল এড সম্ভবত বেয়ার না করার চেষ্টা করে। তার কারণ একটা কেসের পিছনে এত টাকা খরচা করে তার পরিবর্তে আমি এখানে আরো 50টা কেসকে দেখতে পারবো। লিগ্যাল এড স্টেটের মধ্যে খুব ভালো কাজ করে, নিশ্চিন্তে ভালো কাজ করে, কোনো তার সীমা পরিসীমা নেই। এবার আসি অন্য আরেকটি বিষয়, সোজাসুজি মহিলা নির্যাতন। মহিলা নির্যাতনের ক্ষেত্রে আমাদের রুলস কিন্তু 498-এও যা ছিল, ডিবি অ্যাক্টেও যা ছিল, আজকে যখন অ্যামেন্ডমেন্ট হচ্ছে 498-কে স্ট্রং করা হচ্ছে, একই জিনিস আছে, কোনো পার্থক্য নেই। আগেও যা ছিল এখনো তাই আছে। আমি এই কারণেই বলবো, আগে যখন ছিল তখন তার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছিল না, কারণ তার মধ্যে জিনিসপত্রগুলো তো দেওয়া হচ্ছিল না, এভিডেন্সগুলো তো ফাঁক করে রাখা হচ্ছিল, যার জন্য ছিল। এখন এভিডেন্স থেকে দেওয়ার কথা আগের থেকে বলছি। আমি যদি এভিডেন্সটাই আগের থেকে দিয়ে দিতে পারি, তাহলে তো আমার মামলা এমনি দাঁড়িয়ে যাবে। কারণ আপনাকে বুঝতে হবে এই রসদটা কিন্তু আপনিই দেবেন, যেটা আমি প্রথমেই বললাম, যে এই রসদটা আপনি দেবেন কিভাবে না, আপনি যখন এফআইআরটা লিখছেন তখনই যে কনসাইড ম্যাটারটা কম্প্রেস করে দিয়েছেন, তার মধ্যেই তো রসদটা আছে। সুতরাং রসদ আপনার কেসের মধ্যে থাকতে হবে। যদি রসদ কেসের মধ্যে না থাকে, তাহলে ওই অপরাজিতা বিল বলুন আর পরবর্তীতে ধর্ষক হলে ফাঁসি হবে এই বিল বলুন, কোনো বিলই টিকবে না, একই জিনিস হবে। সুতরাং আপনি 498-এ গিয়েও বিচার পাবেন। 490 বিচার পাবেন কিভাবে? আপনাকে কনসাইজ ব্যাটারে দিতে হবে, এবং যে এভিডেন্স গুলো থাকবে সেই এভিডেন্স গুলোকে আনতে হবে, এভিডেন্স গুলো সে বলতে হবে, না বললে হবে না। চলুন আবার একটু অন্যভাবে ঘুরে আসি। এবার আমরা চলে যাই কিসে যাই, আসুন এবার আমরা একটুখানি চলে আসি হেলথ হোমগুলোর দিক থেকে। স্বাস্থ্য পরিসংখ্যান, পাবলিক এস্টাবলিশমেন্ট, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কেন, সমস্ত স্টেটের ক্ষেত্রেই প্রাইভেট যে নার্সিং হোমগুলো আছে তার বিল কিন্তু প্রত্যেকটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত, এবং সেখানে পাবলিক ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট বলে একটা অ্যাক্টও আছে, অনেক লোক জানেন না। এমনকি নতুন প্রজন্মের যারা প্রথম লয়ার হয়ে বেরিয়ে আসেন তারাও জানেন না। সত্যিকারের কথা বলতে গেলে কোনো এক সময় বোধহয় প্রথম দিন যখন বেরিয়েছি আমিও জানতাম না, কিন্তু খুব শীঘ্রই সেটা দেখে নিয়েছি। তার কারণ এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলোতে যখন আপনি ঢুকছেন, হতে পারে আমরি, হতে পারে অ্যাপোলো, হতে পারে ডিসান, হতে পারে রুবি, সেখানে কার বিষয়ে কত চার্জ হাইয়েস্ট করতে পারে, কি কি পরিষেবা দিতে পারে, কি কি পরিষেবা সে না করতে পারবে না, সেগুলো কিন্তু সম্পূর্ণ লেখা আছে। এবং সেই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে আপনি কতদূর উপকৃত হবেন, কটা বেড আছে এবং কতটা ওপিডি কতদূর পর্যন্ত বিস্তারিত আছে, সেই জিনিসটা জানতে পারবেন। এবার প্রশ্ন, এটা জেনে আমার কি লাভ, আমি কেন জানতে যাবো? আমার কাছে যদি আইসিইউ না থাকে, আইসিইউর পারমিশন যদি না থাকে, আর আমার পেশেন্টটা যদি রুগীতে আইসিইউতে ভর্তি হয়, আবার তার লস। আপনি নিজেই বলুন। খুব স্বাভাবিকভাবেই যে আইসিইউ পারমিশনটা যখন থাকতে হবে, তখন আইসিইউ পারমিশনটা না থাকলে আমি যদি আইসিইউ চালাই, তাহলে সেখানে গেলে আমার লোকটি বাঁচবে কি করে, আমার লোকটি পরিষেবা পাবে কি করে? আমার লোকটি তো পরিষেবা পাবে না। কারণ আমার লোকটিকে যদি পরিষেবা পেতে হয়, তাহলে সেখানে আইসিইউটা থাকতে হবে। এটা পাবো কোথা থেকে? ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট থেকে আমি জানতে পারবো। তো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের মধ্যে যদি আমি না যাই, আমি যদি না জানি, এবং খুব স্বাভাবিকভাবেই এই সচেতনতাটা কিন্তু এখনো গড়ে ওঠেনি, এবং এই সচেতনতা এত তাড়াতাড়ি গড়ে তোলা সম্ভব নয় যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টটা তুমি পড়বে, তুমি জানবে, এটা এত তাড়াতাড়ি সম্ভব নয়। তার জন্য সময় দিতে হবে একটু। এই জন্য প্রচারের দরকার আছে আমাদেরকে। আমাদের কোনো সামাজিক সংগঠন যদি এর পিছনে একটু প্রচার করে, যে না, সামাজিক সংগঠনটা এর পিছনে প্রচার করেছে এবং তারা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট সম্পর্কে জানিয়েছে, মানুষ রোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছে না। যা বাবা, কি হলো? আচ্ছা, এবার আরেকটি বিষয়ের দিকে আমরা নজর দেওয়ার চেষ্টা করি।
প্রপার্টি সংক্রান্ত একটি বিষয়ের দিকে নজর দেওয়ার চেষ্টা করি। ধরুন একটা প্রপার্টি এরকম আছে যে দাদুর নামে প্রপার্টি ছিল, মানে আপনার দাদুর নামে প্রপার্টি ছিল, দাদু মারা গেছে, দাদুর ছেলেটি মারা গেছে, কিন্তু ছেলের বউটি বেঁচে আছে, এবার নাতিও বেঁচে আছে, অর্থাৎ দাদুর বৌমা আর দাদুর নাতি বেঁচে আছে। খুব অদ্ভুত ভাবে আমাদের অনুযায়ী, সাকসেশন একটা নিয়ম অনুযায়ী কিন্তু দাদুর বৌমা এবং দাদুর নাতি সমপরিমাণে সম্পত্তির মালিক, সমপরিমাণে ইকুয়াল পোর্শনে তারা সম্পত্তি পাবে। এটা সাকসেশন একটা ভাগ আছে। যদি পরে কোনোদিন সুযোগ হয়, আমি সাকসেশন অ্যাক্ট 1, 2, 3, 4 করে ভাগ আছে, 4টে ভাগ সুন্দর করে বুঝিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন যে প্রপার্টির ডিভাইডেশনটা কিভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনো হয়। কারণ সাকসেশন একটা এত সোজা জিনিস নয়। এই বিষয়ে গ্রাম অঞ্চলে প্রচুর বিবাদ লেগে আছে, প্রচুর, শেষ করতে পারবেন না। আপনি গ্রাম অঞ্চলে যে কোনো এক জায়গায় গিয়ে দেখুন, সিভিল কোর্টগুলোতে জমির বিবাদ লেগে আছে। ক্রিমিনাল কেস যেমন আছে তাড়াতাড়ি হয়, কিন্তু জমির বিবাদগুলো দীর্ঘায়িত হয়। তার একটাই কারণ, এতটাই পরিমাণে কার সঙ্গে কার, কার সঙ্গে কার, কার সঙ্গে কার খুঁজে পায় না। এবং সেখানে আমি মনে করি প্রকৃত আইনজ্ঞের অভাব সেখানে আছে। আমি তাদেরকে আমি তাদেরকে অনুরোধ করব সেই অঞ্চলে যেন তারা সেখানকার লিগ্যাল অ্যাডের সঙ্গে সম্পর্ক করে। কারণ লিগ্যাল অ্যাডের সঙ্গে সম্পর্ক করলে সঠিক গতিবিধিটা তারা পাবে যে না জমিটা কার। না গ্রামাঞ্চলে জমি হস্তান্তরের প্রক্রিয়া এখনো পর্যন্ত যে ঠিক নেই, শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল বলে নয়, প্রায় সমস্ত স্টেটেই, আমি অন্তত ভারতবর্ষের মধ্যে 8-10টা স্টেট ঘুরেছি, প্রায় সমস্ত স্টেটেই দেখতে পাচ্ছি জমি হস্তান্তরের প্রক্রিয়া সর্বক্ষেত্রে সমানভাবে অ্যাপ্লাই হয় না। সেটার মধ্যে কিছু ঘাটতি থেকে যায়। এই ঘাটতিটাকে যদি নিজেদেরকে কমাতে হয়, তাহলে লিগ্যাল এডসের শরণাপন্ন হওয়াটা যথোপযুক্ত। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওখানকার যারা কর্তব্যরত লয়ার থাকে, তাদেরও হয়তো বা সুস্পষ্ট জ্ঞান থাকে না বলবো না, কিন্তু তারা যা চার্জ করেন সে চার্জ অনেকেই দেওয়ার ক্ষমতা থাকে না ক্লায়েন্টের, যার জন্য তারা দিনের পর দিন ঘুরতেই থাকেন, তাদের কোনোদিন কেসের মীমাংসা হয় না, চলতেই থাকে, মারা যায়, কিন্তু জেনারেশন মারা যাওয়ার পরেও তাদের কেস চলছে। পরের জেনারেশন আসছে, ছেড়ে দিল, আর কিছু হলো না। আচ্ছা, এবার আপনাদের সামনে আরেকটা জিনিস নিয়ে আসছি, শিক্ষার অধিকার। আমরা সবাই তো জানি, বড়রা সবাই জানি শিক্ষার অধিকার। আচ্ছা, গ্রামের কটা লোক জানে শিক্ষার অধিকারটি আছে? একটি গ্রামে যেখানে মা অশিক্ষিত, এক্ষুনি বললাম বাল্যবিবাহ হলো, 12-14 বছর বয়স পর্যন্ত শিক্ষার অধিকার, সে তাকে শিক্ষা পাবেই, ক্লাস 8 পর্যন্ত বা 6 পর্যন্ত সে পাবে। এই জিনিসটা জানে কজন? এক তো না জেনে যায় না, আরেক যায় না হচ্ছে গিয়ে অভাবের তাড়নায়, যে না আমার ঘরে খাওয়ার নেই, বাচ্চাটা কাজে গেলে দুটো পয়সা নিয়ে আসবে, আমি সেটা দিয়ে খাবো। কিন্তু না জেনে যায় না, সে সংখ্যাটাও নেহাত কম নয়। তাহলে গ্রামে গিয়ে, অর্থাৎ ভিলেজ অ্যাটমসফিয়ারে আমাকে এই পরিষেবাটাও প্রদান করার প্রয়োজন আছে এখন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। সেখানকার লোকেদেরকে জানানো যে তোমাদের শিক্ষার রাইট আছে, বাচ্চাগুলোকে স্কুলে পাঠাও। মিড ডে মিল তো হয়, আমি তো মিড ডে মিলের জায়গাগুলোতে যাই মাঝে মধ্যে, কটা মিড ডে মিলে বাচ্চারা আসে, আর কত তার জন্য অ্যালটমেন্ট থাকে, কতটা নষ্ট হয় বা কতটার যথোপযুক্ত ইউজ হয় না, তার কোনো হিসেব নেই। খাতায় দেখানো আছে এতগুলো স্টুডেন্ট, বাস্তবে গিয়ে দেখলাম 4টে স্টুডেন্ট, 5টা স্টুডেন্ট। তাহলে সেই স্টুডেন্টগুলোকে তো আনতে হবে। তা আমি সেই স্টুডেন্টগুলোকে, আমার সরকার চেষ্টা করছে স্টুডেন্টগুলোকে আনার, কিন্তু স্টুডেন্ট আসছে না। তাহলে কি হবে? তাহলে আমার অশিক্ষা তো রয়েই গেল, তাহলে সেখানে আমার শিক্ষার প্রবণতা কিন্তু বাড়লো না। সুতরাং আমাদের দেশে যদি প্রথম থেকেই স্কুল লেভেল থেকে, একদম ক্লাস 4 থেকে, আমি মনে করি আইনের বিষয়বস্তুকে অল্প 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 করে তাদের দেওয়া যায় 10 পর্যন্ত, যেমন জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল, ইতিহাস। আগে কিন্তু নেটের জামানা ছিল না, কারণ নেটের জামানা না থাকার ফলে তখন ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, সংস্কৃত, বাংলা পড়ার প্রয়োজন ছিল। আমি বলবো না সেগুলো পড়ার প্রয়োজন আজ ফুরিয়ে গেছে, কিন্তু নেট জামানায় আসাতে আমার মনে হয় তার সঙ্গে সঙ্গে আইনটাকে এবার
স্কুলের মধ্যে পাঠ্যপুস্তক করা উচিত, এবং যে পাঠ্যপুস্তক করলে হয়তোবা আমাদের ভারতবর্ষের পরবর্তী জেনারেশন বা পরবর্তী প্রজন্ম অনেকটা বেশি এগিয়ে চলার জন্য সাহায্য পাবে। নমস্কার।